আসসালামু আলাইকুম। কুবিটিক বাংলার পক্ষ থেকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এসএসসি 2000 ভোকেশনাল ছাত্র এবং ছাত্রী আছেন, আপনাদের উদ্দেশ্যে আজকে রসায়নের একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে রসায়নের ক্লাস 10 যেটি বেসিক ক্লাস, তো যে অধ্যায়টি এখন আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, তো এই রাসায়নিক বন্ধনের যে বেসিক ক্লাসগুলো আমি করব আজকে একটি ক্লাসের মাধ্যমে আমি সব করা টপিক। এই হচ্ছে আপনাদের শর্ট সিলেবাস। এই সিলেবাসটা আপনাদের দেওয়া হয়েছে যে এখানে টোটাল 7টা টপিক আছে। এই 7টা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করে দিচ্ছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে। ইতিমধ্যেই এখান থেকে আমি আপনাদের সৃজনশীল দিয়েছি, কয়েকটি বেসিক ক্লাস দিয়েছিলাম সৃজনশীল আকারে। তো সেই সৃজনশীলগুলো আপনারা যখন করেছেন তখন এখন যে ক্লাসটা করবেন দেখলে বুঝতে পারবেন যে এই ক্লাসটা কত জরুরি ওই প্রশ্নগুলো বুঝতে হলে। শিক্ষার্থীবৃন্দ, তো আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, চলুন শুরু করি। যে আজকে রসায়নের যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনের এখানে মূল যে টপিক আপনাদের একটি দেওয়া হয়েছে সেই টপিকটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো আপনারা 3 নম্বর যে অধ্যায়টি দেখেছিলেন বেসিক ক্লাস 4 নম্বর অধ্যায়টি, সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। হ্যাঁ, তো ইলেকট্রন বিন্যাস যদি করি তো যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞায় বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন আমি আপনাদের যদি একটি ইলেকট্রন বিন্যাস করে দেখাই, মনে করেন আমি এখানে লিখলাম হচ্ছে সোডিয়ামের হচ্ছে 11টি কি আছে, ইলেকট্রন আছে অথবা প্রোটন আছে। তো আমরা জানি প্রথম স্তরে থাকে কয়টি, 2টি দিয়ে দিলাম। পরের স্তরে যাবে কয়টি, 8টি, সেই 8টিও দিয়ে দিলাম। তাহলে টোটাল ইলেকট্রন গেল কয়টা, টোটাল গেল কিন্তু 10টা। তাহলে বাকি আছে কয়টা, এখন একটা। তাহলে কিন্তু আমার দিতে হবে বাইরের স্তরে আরো 1টি। তাহলে এই সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস করলাম, সোডিয়াম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখতে পেলাম যে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা 1টি। তার মানে এই বাইরের যে ইলেকট্রনটা রয়েছে এটি হচ্ছে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন, যেখানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। আমরা যদি আরেকটি ইলেকট্রন বিন্যাস করি, মনে করেন হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে Cl17। একটু খেয়াল করি, প্রথম স্তরে 2টি, পরের স্তরে 8টি থাকে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, বোর কর্তৃক প্রদত্ত এই নিয়মটি, যে প্রথম স্তরে 2টি থাকে, পরের স্তরে 8টি থাকে, পরের স্তরে 18টি থাকে এভাবে। তো এখানে আমরা যখন 2টা আর 8টা দিলাম তখন 10টা চলে গেল, কিন্তু ক্লোরিনের ছিল কয়টা, 17টা। তাহলে এখনো দিতে হবে কয়টা, এখনো বাকি আছে হচ্ছে 7টি ইলেকট্রন। তাহলে ক্লোরিনের আমরা যখন 7টি ইলেকট্রন দিলাম, বাইরে যে স্তরে ইলেকট্রন গুলো সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আর এই সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা বাইরের স্তরে যে ইলেকট্রন পাচ্ছি সেই ইলেকট্রনকে বলছি যোজ্যতা ইলেকট্রন। আশা করি এটি বুঝতে পেরেছেন। তো আমাদের একটি টপিক শেষ হলো। এখন নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা যদি আমি একটু আলোচনা করতে চাই, তো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা দেখেন, পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল আছে। 118টা মৌলের ভিতরে গ্রুপ একেবারে লাস্টের গ্রুপ যে 18 নম্বর গ্রুপ আমরা ইতিমধ্যে দেখেছি, 18 নম্বর গ্রুপটা পুরোটাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের একটি গ্রুপ। এই নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে 18 নম্বর গ্রুপে টোটাল মৌল আছে 7টি। এই 7টির মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো দেখা যায় শুধু হিলিয়াম বাদে বাকি যে মৌলগুলো আছে সেই মৌল হচ্ছে নিয়ন আছে, তারপরে আছে আর্গন, তারপর আছে ক্রিপ্টন, তারপর আছে জেনন, তারপর আছে রেডন, তারপর আছে অর্গানিজম। এই টোটাল 7টা মৌল আছে। এই 7টা মৌলের হিলিয়াম 2 প্রোটন সংখ্যা, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18, এই হচ্ছে 36, এটি হচ্ছে 54, এটি হচ্ছে 86, আর এটা হচ্ছে 118। তো এই যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এদের আছে, বাকি যে 111টা মৌল আছে প্রত্যেকটা মৌলই এদের মতো হইতে চায় ইলেকট্রন বিন্যাস করলে। কারণ কি, এই হিলিয়াম বাদে বাকি যে 6টি মৌল আছে 6টি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় বাইরের স্তরে 8টি করে ইলেকট্রন পূর্ণ আছে। তো সাধারণত বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, আমরাও দেখছি বিক্রিয়া করাতে গেলে বা বন্ধন করাতে গেলে যে বাইরের স্তরে 8টি ইলেকট্রন থাকলে সেই মৌলের
আর অন্য ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে না, বা সেই ইলেকট্রন ছাড়তেও চায় না, গ্রহণ করতে চায় না। সেই ক্ষেত্রে এই 6টা মৌলই কিন্তু ইলেকট্রন বিন্যাস করলে বাইরের স্তরে 8টি করে ইলেকট্রন থাকে, যার কারণে 6টি নিষ্ক্রিয়। এবং এই হিলিয়ামের বাইরে 2টি স্তর থাকে, দেখেন একটি স্তর থাকে, প্রথম স্তরে থাকতে পারে কয়টা? 2টা। হিলিয়ামের আছে কয়টা? 2টা। তাহলে এর স্তর কিন্তু পূর্ণ আছে, সেই ক্ষেত্রে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। এখন এই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার মূল কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি যে প্রত্যেকটার বাইরের যে কটা ইলেকট্রন থাকা উচিত ঠিক সে কটা ইলেকট্রন রয়েছে, যার কারণে তারা রাসায়নিকভাবে ভৌতভাবে নিষ্ক্রিয়। ক্লিয়ার? তার মানে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তারা ইলেকট্রন ছাড়তেও চায় না, নিতেও চায় না, কারণ তাদের বাইরে অষ্টক পূর্ণ আছে। কি পূর্ণ আছে? অষ্টক পূর্ণ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব ক্যাটায়ন আর অ্যানায়ন। দেখেন, ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি করতে হলে ওই মৌলগুলো আমি যে কিছুক্ষণ আগে বললাম যে 111টা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। কেন হতে চায়? দেখেন, তখন আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলাম না? তো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আমাদের যেটি হয়েছিল, সোডিয়ামের বাইরের স্তরে প্রথম স্তরে ছিল 2টা, পরের স্তরে ছিল হচ্ছে 8টা, আর পরের স্তরে ছিল কয়টি? 1টি। এরকম ছিল না সোডিয়ামের? একটু খেয়াল করি। সোডিয়ামের এই যে প্রথম স্তরে 2টি, পরের স্তরে 8টি, 11টি। এখন গেল, দেখেন সোডিয়াম যদি বাইরের স্তর দেখেন তো কেমন একটা রয়েছে না? তার 1টি ইলেকট্রন আছে, সে কি স্থিতিশীল? এখানে এই 6টা বা 8টা 7টার মতো ইলেকট্রন বিন্যাসকে অর্জন করতে পেরেছে? পারে নাই। যদি ওদের মতো অর্জন করতে চায়, সোডিয়ামের কত? 11 না? তাহলে 11 আশেপাশে কি আছে দেখেন? 10। তো 10 হইতে হলে তার কি করতে হবে? এর আছে 10টি ইলেকট্রন আর এর আছে 11টি ইলেকট্রন। হয় 18 করতে হবে, না হলে 10 করতে হবে, তাই না? তাহলে 18 করতে তার বাইরের স্তরে এখনো 7টি ইলেকট্রন দরকার, অথবা 10 করতে হলে তার বাইরের স্তরে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে কি হয় দেখেন, যদি সে ছেড়ে দেয় তাহলে এই স্তরটা কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। এখন তার বাইরের স্তরে কয়টা আছে? 8টি আছে, আর ভিতরে 2টি, 10টি। কার মতো হলো? নিয়নের মতো হলো। যার কারণে সোডিয়াম খুব সহজেই একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিয়নের মতো আকৃতি ধারণ করে। এখন সোডিয়াম ইলেকট্রন ছাড়লো, তখন কি হলো? সোডিয়ামের একটা কি মাইনাস কমে গেল, কারণ ইলেকট্রনের চার্জ কি? মাইনাস। তাহলে একটা মাইনাস কমে গেলে তার বেশি হয়ে গেল কি? একটা প্লাস। সেক্ষেত্রে সোডিয়াম একটা ছেড়ে একটা প্লাস হয়। আমরা এইভাবে দেখাতে পারি যে সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার সোডিয়াম প্লাস হয়েছে, সেই ইলেকট্রনটা এখানে আমরা রেখে দিলাম। তো ক্যাটায়ন এটাকে বলে যে ইলেকট্রন ছেড়ে ত্যাগ করে ধনাত্মক। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক্যাটায়ন দেখতে পেলাম, যে সকল মৌল ইলেকট্রন ছেড়ে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় তাদেরকে বলা হয় ক্যাটায়ন। একই রকম ভাবে যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয় তাদেরকে বলা হয় অ্যানায়ন। তাহলে ঋণাত্মক আয়ন কিভাবে হয় আমরা একটু খেয়াল করি। আমরা যদি সোডিয়ামের পরিবর্তে আরেকটি মৌল এখানে দেখেছিলাম ক্লোরিন, একটু খেয়াল করি। ক্লোরিনের বাইরের স্তরে আছে 2টি ইলেকট্রন, তার বাইরে আছে হচ্ছে 8টি ইলেকট্রন, তাহলে গেল কয়টা? 10টা, আর বাইরে আছে হচ্ছে 7টা। যেহেতু ক্লোরিনে 17টি ইলেকট্রন সম্পন্ন আছে, তো এই ক্লোরিনে বাইরের স্তরে 7টি ইলেকট্রন আছে। এখন সে কি 7টা ছেড়ে বাইরের স্তরে 8টা করবে, না একটা গ্রহণ করবে? অবশ্যই একটি গ্রহণ করে সে কি করবে? বাইরের স্তরে 8টি ইলেকট্রন পূরণ করবে। তো 8টি ইলেকট্রন পূরণ করলে তার 18টা হয়। কার মধ্যে হয়? আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস হয়, যার কারণে সে কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন হচ্ছে ক্লোরিন মাইনাস। সেই ক্ষেত্রে এখানে ক্লোরিন যে মাইনাস হলে কি আয়ন হলো? এই ঋণাত্মক আয়ন বা মাইনাস আধানযুক্ত যে পরমাণু থাকবে সেটাকে আমরা বলবো অ্যানায়ন। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করি, তাহলে ইলেকট্রন ছেড়ে যারা ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়েছিল তাদেরকে আমরা বললাম ক্যাটায়ন, আর যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়েছিল তাদেরকে বললাম হচ্ছে অ্যানায়ন। এখন আমরা যে রাসায়নিক বন্ধন দেখব, এতক্ষণ যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দেখেছিলাম, ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমেই কিন্তু রাসায়নিক বন্ধন হয়ে থাকে বা আয়নিক বন্ধন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়নিক বন্ধন হয় সাধারণত ধাতু, আমরা একটু খেয়াল করি, আয়নিক বন্ধন হয় হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে। আয়নিক বন্ধন হয় কাদের মধ্যে? ধাতু এবং অধাতু। যারা ইলেকট্রন ছাড়ে তারা হচ্ছে ধাতু, ইলেকট্রন ছেড়ে কি হয়? ক্যাটায়ন হয়। আর যারা অধাতু তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে কি হয়? অ্যানায়ন হয়। তাহলে একজন ইলেকট্রন ছাড়বে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে।
করবে। এভাবে দুটা মৌল যখন বন্ধন করে ওই বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন। আবার বলতেছি, ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন। অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণ যদি একটু দেখি, দেখেন আমরা এখন সোডিয়াম ক্লোরাইড তো দেখছি, আমরা বুঝতে পারবো। এখন আমরা ম্যাগনেসিয়ামকে যদি দেখি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12টা। তো প্রথম স্তরে 2টি, পরের স্তরে যাবে হচ্ছে 8টি, 10টা গেল। এখন বাইরের স্তরে থাকবে কয়টি? 8টি। তো বাইরের স্তরে এই দুটি ইলেকট্রন কিন্তু সে ছেড়ে দিতে চায়, যেহেতু ম্যাগনেসিয়াম ধাতু, সেই ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে কি করবে? ম্যাগনেসিয়াম প্লাস গঠন করবে, 2+, যেহেতু দুটি ইলেকট্রন সে ছেড়েছে। একই রকম ভাবে দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে কি? যদি আমরা অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন বাইরের স্তরে 2টি আছে, তার বাইরের স্তরে আছে হচ্ছে 8টি, এবং এর বাইরের স্তরে, সরি, যেহেতু ম্যাগনেসিয়াম অক্সিজেন হচ্ছে 6, তাহলে 8, বাইরের স্তরে থাকবে হচ্ছে 6টি। একটু খেয়াল করি, তো এই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, এই হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের বাইরে যদি এই দুটো ছাড়তে পারতো 8টা হয়ে যেত, আবার অক্সিজেন যদি বাইরে দুটি গ্রহণ করতে পারতো 8টা হয়ে যেত। সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিবে আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা যদি একটু দেখাই, এখানে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে ম্যাগনেসিয়াম যদি দুটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার বাইরের স্তরে কি হয় দেখেন তো, প্রথম স্তরে 2টি, পরের স্তরে কয়টি যাবে? 8টি থাকবে, পরের স্তরে থাকবে হচ্ছে 8টি। তার মানে সে যেহেতু ইলেকট্রন ছেড়েছে, সে কি হবে? ইলেকট্রন ছাড়ার কারণে 2+ হয়ে যাবে। আর এই যে ক্লোরিন ছিল, ক্লোরিনের যে বাইরের স্তরে ছিল হচ্ছে 8টি, এখন অক্সিজেনের বাইরের স্তরে ছিল 6টি, এখন হয়ে গেল কয়টি? 8টি। যেহেতু সে এই দুটো ইলেকট্রন গ্রহণ করছে, আমরা এখানে এটা দিলাম। তাহলে এই ম্যাগনেসিয়াম দুটো ছেড়েছিল, 2+ হয়েছে, আর ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি হবে? 2-। এইভাবে ইলেকট্রন ছেড়ে গ্রহণ করে একটি বন্ধনে আবদ্ধ হলো, এই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। এখন যদি আমরা একটু খেয়াল করি যে আয়নিক বন্ধন এরা কিভাবে মূল বন্ধন করলো, দেখেন ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে ম্যাগনেসিয়াম হলো 2+, এই দুটি ইলেকট্রন ছেড়ে দিল, এই দুটি ইলেকট্রন আবার গ্রহণ করলো হচ্ছে অক্সিজেন, গ্রহণ করে হলো অক্সিজেন 2-। তাহলে আমাদের মূল বিক্রিয়া কি হলো? ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে হলো ম্যাগনেসিয়াম 2+ আর অক্সিজেন 2-। এটাই কিন্তু একটি যৌগ, যেটাকে আমরা লিখি কিভাবে? ম্যাগনেসিয়াম অক্সাইড হিসেবে। এটা কিন্তু আয়নিক বন্ধনের মাধ্যমে সম্পন্ন হলো। তো এটাই হচ্ছে আয়নিক বন্ধন, যারা ইলেকট্রন ছেড়ে এবং অন্য কেউ ইলেকট্রন গ্রহণ করে বন্ধনে আবদ্ধ হয়, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এখন যদি আমরা একটু দেখাই সমযোজী বন্ধনটা, একটু খেয়াল করি। সমযোজী বন্ধন হয় সাধারণত অধাতু অধাতুর মধ্যে। সমযোজী বন্ধন হয় সাধারণত অধাতু অধাতুর মধ্যে। তাহলে অধাতুকে ইলেকট্রন তো ছাড়ে না, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অথবা অধাতু ইলেকট্রন শেয়ার করে। যেমন দেখেন, আমি একটা হাইড্রোজেনের কথা বলি। একটি হাইড্রোজেন, তার বাইরের স্তরে কয়টি ইলেকট্রন? একটি। সে কি করবে? আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে এই জায়গাটায়। হ্যাঁ, দেখেন এই হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করছে, তার মানে এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের, এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের। এই দুটো ইলেকট্রন দেখেন তো সবাই ব্যবহার করতে পারতেছে না, এও ব্যবহার করতে পারতেছে, এও ব্যবহার করতে পারতেছে। এভাবে ইলেকট্রন পরস্পর শেয়ার করে তৈরি হয় H2। একই রকম ভাবে যদি আমরা H2O পানির কথা চিন্তা করি, দেখেন অক্সিজেনের বাইরে ইলেকট্রন কয়টা? 6টা ইলেকট্রন ছিল, আর ভিতরে ছিল কয়টা? 2টা। এখন এখানে যদি আমরা আরেকটা হাইড্রোজেন দিয়ে দিই, আর এখানে আরেকটা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে কি হলো? একটু খেয়াল করবেন তো, অক্সিজেনের বাইরে 8টা হয়ে গেল, হাইড্রোজেনের বাইরে 2টা হয়ে গেল, এই হাইড্রোজেনের বাইরে 2টা হয়ে গেল। তাহলে এখানে অক্সিজেন হাইড্রোজেন ব্যবহার হলো কয়টা? 2টা, H2, আর অক্সিজেন একটা, H2O পানি। এইভাবে সমযোজী বন্ধন সম্পন্ন হয়ে থাকে। তো আমরা একটা বিষয় যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে সমযোজী বন্ধন হয় হচ্ছে অধাতু অধাতুর মধ্যে, আর আয়নিক বন্ধন হয় হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে। আয়নিক বন্ধন হয় ইলেকট্রন ছেড়ে গ্রহণ করে, সমযোজী বন্ধন হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের মধ্যে যেটা হচ্ছে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য আমি আলোচনা করে দিচ্ছি, এরপর আপনাদের সৃজনশীল প্র্যাকটিস করলে তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। ইতিমধ্যে সৃজনশীল কিন্তু প্র্যাকটিস করেও ফেলেছি। তো আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এক নম্বর যদি আমরা দেখি যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় পদার্থ গলতে শুরু করে সেটাকে বলে গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় পদার্থ ফুটতে শুরু করে সেটাকে বলে স্ফুটনাঙ্ক। তো আয়নিক বন্ধন যেহেতু ইলেকট্রন ছেড়ে এবং গ্রহণ করে,
খুব নিচুক একটি বন্ধন করে আছে, ওটাকে যদি আপনি গলাতে চান তাহলে কি হবে, শক্তি বেশি দিতে হবে, তার মানে তাপ বেশি দিতে হবে, তার মানে আয়নিক বন্ধনের গলনাঙ্ক অনেক বেশি। এবং এই গলনাঙ্ক, যেমন আমি যদি আয়নিক বন্ধনের মাধ্যমে কি সোডিয়াম ক্লোরাইড গঠন হয়, আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড মানে খাওয়ার লবণ, এটা যদি আপনি 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন, 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন, তাহলে সে গলতে শুরু করবে। দেখেন কত তাপমাত্রা। এখন এটাকে যদি আরো বেশি তাপ না দেন, তাহলে যে গলে গিয়েছিল এটা কি ফুটতে থাকবে? ফুটতে থাকবে না কিন্তু। তার মানে আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক আরো বেশি। আর সমযোজী যৌগের যেহেতু ইলেকট্রন শেয়ার করেছে, এরা হালকা তাপ দিলে যার যার ইলেকট্রন সে কি করে, নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে বন্ধনটা ভেঙে যায়, ভেঙে তরল হয়ে যায়। তো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, যে হচ্ছে দ্রবণীয়তা, অদ্রবণীয়তা। আয়নিক যৌগ, অধিকাংশ আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এখন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে কেন? কারণ আয়নিক যৌগ যত পোলার সমযোজী যৌগ আছে, পোলার সমযোজী যৌগের ভিতরে আয়নিক যৌগ দ্রবীভূত হয়। পোলার কি? এই যে পানিটা দেখলাম না, পানিটাকে যদি আপনারা দেখেন যে পানি এইভাবে থাকে, একটু খেয়াল করি, পানি কিন্তু আসলে এইভাবে থাকে, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, এখানে আংশিক ধনাত্মক প্রান্ত হয় আর আংশিক ঋণাত্মক প্রান্ত হয়, যেটা আমরা দেখেছিলাম আপনার 4 নম্বর অধ্যায়ে, হ্যাঁ, যে তড়িৎ ঋণাত্মকতা। সো এখানে এই যে ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হলো, এই যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলে পোলারিটি। আর যে সকল যৌগের ভিতরে এরকম ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়ে থাকে, সে সকল যৌগকে বলা হয় পোলার যৌগ। এরকম পোলার যৌগের ভিতরে আয়নিক যৌগ কি হয়, দ্রবীভূত হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি টপিক আপনাদের বাকি আছে, সেটি হচ্ছে ধাতব বন্ধন। আপনারা একটু মনে রাখবেন যে ধাতুর ভিতরে যেই অণু পরমাণুগুলো যে বন্ধনের কারণে আবদ্ধ আছে, তারা হচ্ছে ধাতব বন্ধনের কারণে আবদ্ধ আছে। তার মানে ধাতুর ভিতরে অণু পরমাণু যে বন্ধনের বলে একসাথে আকৃষ্ট করে আছে, বন্ধন করে আছে, সেটাকে বলা হয় ধাতব বন্ধন। ধাতব বন্ধন সম্পন্ন যে সকল যৌগ বা মৌলের হয়ে থাকে, তারা ইলেকট্রন পরিবহন করে, কারণ হচ্ছে তার ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো আমি সবই আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের অনেক উপকার হয়েছে। তো এর পরবর্তীতে পরের যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়ের বেসিক ক্লাস এবং সৃজনশীল প্র্যাকটিস করব। পরবর্তীতে অধ্যায় ভিত্তিক শেষ হলে আমি সুপার সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যারা এসএসসি 2022 পরীক্ষা দিবেন শর্ট সিলেবাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।